বিয়ের ৫ বছর হয়ে গেলেও রীতি আর ইন্দ্র দম্পতির কোনো সন্তান ছিল না। রীতি অনেকবার ডাক্তার দেখালেও ইন্দ্র তো কোনোভাবেই ডাক্তার দেখাতে চাইতো না। তার ধারণা ছেলে মানুষের আবার কোনো সমস্যা থাকে নাকি, সব সমস্যা তো মেয়েদেরই। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রীতি রাগ করে চলে যায় তার বাপের বাড়ি, আর এইদিকে ইন্দ্রও শুরু করে পরকিয়া। রীতি বেচারির তো ধারণাই ছিল না যে তার স্বামী কখনো এমনটাও করতে পারে, কিন্তু ইন্দ্রর সব সত্যি যখন তার সামনে আসবে তখন সে কি করবে, কি হবে তাদের এই সম্পর্কের শেষ পরিণতি। চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প অন্তর্মহলে। শুরুতেই আমাদেরকে একটি দম্পতিকে দেখানো হয়। হাজবেন্ডের নাম হলো ইন্দ্র এবং তার ওয়াইফের নাম রীতি। তাদের ৫ বছর হলো বিয়ে হয়েছে, তবে বিয়ের এত বছর পার হওয়ার পরও তাদের মধ্যে সম্পর্কটা এখনো বেশ রোম্যান্টিক। তো তাদের এই রোম্যান্টিক সম্পর্ক দেখে মনে হয় যে তারা বোধহয় এখনো নব দম্পতি। আজও ইন্দ্র রীতিকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, তাকে তার সৌন্দর্যের কমপ্লিমেন্টও দেয়। সে তো এখনো বারবার রীতির প্রেমে পড়ে। রীতিও ইন্দ্রকে অনেক বেশি ভালোবাসে। তাদের সম্পর্কটা ছিল বেশ পারফেক্ট, তবে এই পারফেক্ট সম্পর্কের মধ্যেই একটি সমস্যাও ছিল, আর তা হলো এই ৫ বছরে তাদের এখনো কোনো বাচ্চা হলো না। তারা দুজন অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কেন যেন কিছুই হচ্ছে না। তো সেদিন সকালে দেখানো হয় রীতি ঘুমিয়েছিল, তখনই ইন্দ্র উঠে পড়ে আর রীতিকে তার জন্মদিনের জন্য উইশ করে। রীতির জন্মদিনের কথা তার সব সময় মনে থাকে, এতে তো রীতি খুবই খুশি হয়। যাক, এরপরই সে ঘুম থেকে উঠে পড়লে ইন্দ্র তাকে বলতে থাকে যে তাদেরকে না আরো সিরিয়াস হয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। রীতি বলে হ্যাঁ, সে তো সিরিয়াস, আর তাদের হয়তো কোনো সমস্যাও নেই, কিন্তু কেন যে হচ্ছে না তা সে জানে না। এর থেকেই বোঝা যায় যে তারা দুজনই বাচ্চা বেশ পছন্দ করে এবং তাদের নিজেদের একটা বাচ্চাও নিতে চায়, কিন্তু তা তো কোনোভাবেই তারা পারছিল না। তো যাই হোক, এই সব কথার পরই রীতি তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তার সাথে সাথে ইন্দ্রও রেডি হয়। রীতি তার রুম থেকে বাইরে বেরিয়েই দেখে তার শাশুড়ি মা আরতি তার জন্মদিন উপলক্ষে তার জন্য অনেক কিছু রান্না করেছে। এখানে আমরা বুঝতে পারি আরতি অন্যান্য শাশুড়িদের মতো নয়, সে রীতিকে অনেক ভালোবাসত এবং নিজের মেয়ের মতো করেই আদর করত। তাই তো সে আজ তার জন্মদিন উপলক্ষে এত কিছু করেছে। রীতিও তো এসব দেখে খুব খুশি হয়, আর এ কারণে রীতিও তার শাশুড়িকে অনেক সম্মান করত এবং ভালোবাসত। তো এরপরই খাওয়া দাওয়া শেষে রীতি আরতির দেওয়া টিফিন নিয়ে তার অফিসে যাওয়ার জন্য বের হয়। সে ইন্দ্রর সাথেই বের হয়েছিল। তো এখানে বলে দেই, ইন্দ্র একজন স্বাভাবিক অফিস কর্মচারী, কিন্তু রীতি তো কর্পোরেট ওয়ার্ল্ডের খুব ভালো একটি পোস্ট হোল্ড করছে। তার অফিসে তাকে সবাই বেশ সম্মানও করে, অর্থাৎ সে ইন্দ্রর তুলনায় বেশি ভালো চাকরি করে। কিন্তু তাই বলে তাদের মধ্যে এসব নিয়ে কোনোই সমস্যা ছিল না, দুজনই দুজনের কর্মক্ষেত্রকে সম্মান করত। তো এরপরে রীতিকে দেখানো হয় সে তার অফিসে গিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে। তার প্রেজেন্টেশনটা সবার কাছে অনেক বেশি ভালো লাগে, সবাই তো বেশ প্রেজ করতে থাকে তাকে নিয়ে। তো প্রেজেন্টেশন শেষেই তার অফিসের কলিগরা মিলে তার জন্য ছোটখাটো একটা পার্টিও করে তার বার্থডের জন্য। সেই পার্টির মাঝে সেখানে রীতির এক পুরনো বন্ধু অভিও চলে আসে আর তাকে ফুল এবং গিফট দিয়ে বেশ সুন্দর করে বার্থডে উইশ করে। রীতি তো তার সেখানে আসায় অনেক খুশি হয়। তো এরপরে রীতি তার শাশুড়ি মা আরতিকে ভিডিও কল করে এবং তাকে এটা দেখায় যে তারা কত মজা করছে, তার অফিসের সবাই তার জন্য কত আয়োজন করেছে। তো তাদেরকে এভাবে মজা করতে দেখে আরতিও অনেক খুশি হয়। এর থেকেই বোঝা যায় আরতি মোটেই কোনো টিপিক্যাল শাশুড়ি না। আগেই তো বলেছি আর ৫টা শাশুড়িরা তাদের বৌমায়ের সাথে যেমন আচরণ করে সে মোটেই তেমন আচরণ করে না, বরং সে তো রীতির সাথে তার মায়ের মতো এবং বন্ধুর মতো আচরণ করে। যাক, তো কথা বলা শেষে রীতি তার অফিসে বসে কাজ করছিল, তখনই তার কাছে তার বন্ধু সায়নী আসে। সায়নী একটি বাচ্চার ছবি দেখে বলতে থাকে যে সে শুধু ভাবে যে তার আর ইন্দ্রর বাচ্চা হলে সে কত বেশি কিউট হবে। এ কথা শুনেই রীতি বলতে থাকে যে সে আর ইন্দ্র তো কয়েক বছর ধরেই বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানে না যে কেন হচ্ছে না। তখনই সায়নী বলে তাদের দুজনেরই কোনো কনসালটেন্টকে দেখানো উচিত, ইনফ্যাক্ট সবারই দেখানো উচিত। রীতি তখন বলে যে কি জানি কি করব তা এখনো বুঝতে পারছি না। তো তখনই সায়নী তাকে বলে আচ্ছা 4টা বেজে গেছে, আমাদের এখন মিটিং আছে, দ্রুত যেতে হবে। তো এরপরই তারা মিটিং এ যায়। এরপর আমাদেরকে ইন্দ্রকে দেখানো হয়, সে তার অফিসেই ছিল। তখনই সে তার একজন কলিগের কেবিনে যায়, আর সেই কলিগের নাম হলো প্রিয়া। তাদের কথাবার্তা শুনে বেশ ভালো করেই বোঝা যায় যে তাদের মধ্যে পূর্বে কোনো সম্পর্ক ছিল।
অর্থাৎ এই প্রিয়া হলো ইন্দ্রর প্রাক্তন। তো ইন্দ্র প্রিয়ার কাছে গিয়ে তাকে এটা বলতে থাকে যে আজ তো তার ওয়াইফ রীতির জন্মদিন, তাই প্রিয়া কি একটু তার সাথে যাবে? সে রীতির জন্য গিফট কিনতে চায়, কিন্তু সে তো মেয়েদের গিফটের ব্যাপারে তেমন কিছুই বোঝে না, তাই তার একটু হেল্পের দরকার ছিল। তখনই প্রিয়া তাকে খোঁচা দিয়ে বলে যে সে তার বর্তমান স্ত্রীর জন্য গিফট কিনতে তার প্রাক্তনকে খুঁজছে। ইন্দ্র এটা শুনে বলতে থাকে ঠিক আছে, সে যদি না যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই, যাবে না, সে অন্য ব্যবস্থা করে নিবে। এটা বলেই সে চলে যাচ্ছিল। তখনই প্রিয়া তাকে বলে যে যদি সে তার সাথে যায় তাহলে তাকে একটি গিফট দিতে হবে। ইন্দ্র তখন জিজ্ঞেস করে কি গিফট? সে যা চাবে ইন্দ্র তাকে তাই কিনে দিবে, কিন্তু প্রিয়া বলে যে না, এখন না, সময় হলেই সে চেয়ে নিবে। তো এরপরে ইন্দ্র ওখান থেকে চলে যায়। এরপর রাতে দেখানো হয় সবাই মিলে রীতির জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। রীতি তো অনেক সেজে গুজেই সেখানে আসে। সবাই তো তখন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, বিশেষ করে ইন্দ্র। সে তো রীতির থেকে চোখই সরাতে পারছিল না। তো এরপরই তারা কেক কাটে আর তারপর একসাথে সবাই মিলে অনেক মজা করতে থাকে। সেখানে তখন রীতির একমাত্র ননদ অঙ্কিতাও এসেছিল। আর বোঝাই যায় অঙ্কিতাও রীতিকে অনেক বেশি ভালোবাসত এবং তার সাথে রীতির সম্পর্কটা অনেক ভালো ছিল। যাক, তো খাওয়া দাওয়া শেষেই তারা একসাথে বসে সবাই আড্ডা দিতে থাকে। তখন সবার সামনে রীতির শাশুড়ি মা অর্থাৎ আরতি বলে যে তাদেরকে একটি খুশির সংবাদ দেওয়ার আছে, আর তা হলো রীতির প্রমোশন হয়েছে। এটা শুনে তো সবাই অনেক খুশি হয়ে যায়, সবাই তার প্রশংসা করতে থাকে। কিন্তু তখনই দেখা যায় ইন্দ্রর পিসিমা অর্থাৎ রীতির পিসি শাশুড়ি, সে তাদেরকে বলতে থাকে যে অনেক তো তাদের প্রমোশন হলো, কিন্তু এখন ফ্যামিলির প্রমোশন কবে হবে? আসলে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম খোঁচা মারা একটা মহিলা থাকবেই, ঠিক যেমনটা এই পিসি শাশুড়ি। তো সে বলতে থাকে তোমাদের বিয়ের তো 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাচ্চা কেন নিচ্ছ না? এতদিনে তো একটা বাচ্চা হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? তার এই কথা শুনে রীতি তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে। তো তখনই এই সিচুয়েশন সামলানোর জন্য আরতি এবং অঙ্কিতা মিলে জিনিসটাকে মজার ছলে নেওয়ার চেষ্টা করছিল। তাছাড়া তখন ইন্দ্রও বলে যে আসলে সেই চায়নি বিয়ের 5 বছরের মধ্যে সন্তান নিতে। এই 5 বছর তারা একটু সংসারের চাপ বাদ দিয়ে মজা করতে চেয়েছে, তাই তারা বাচ্চা নেয়নি। কিন্তু এই কথাতেও পিসিমার মন ভরে না। সে তখন রীতিকে বলতে থাকে যে রীতি এভাবে ড্যাং ড্যাং করে অফিস করে বেড়ালে বাচ্চা আর কখন নিবে শুনি? এই কথা শুনেই তো রীতি এবার রেগে যায়। তাছাড়া সে সব অন্যায় কথা শুনে চুপ চুপ করে থাকার মতো মেয়ে না, কিন্তু সে তো এখানে তার থেকে বয়সে বড় কারোর সাথে বেয়াদবিও করতে পারে না। এর জন্য সে সেখান থেকে চুপচাপ চলে আসে। ইন্দ্র আর আরতি তো ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা তখনই তার কাছে আসে এবং তাকে বোঝাতে থাকে যে পিসিমার কথায় কিছু মনে না করতে। রীতি তাদেরকে বলে যে সে যা ইচ্ছা না তাই বলবে, তা তাকে কেন শুনতে হবে? ইন্দ্র তখন তাকে বলে যে এসব মানুষের কাজই তো হচ্ছে উল্টো পাল্টা বলা, তাদেরকে এসব কথা ইগনোর করতে শিখতে হবে, তাহলেই তারা ভালো থাকতে পারবে। এটা বলেই তারা কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে যায়। তো এরপরই রাতের বেলা দেখানো হয় রীতি তখনও আজকে পিসিমার ব্যবহারের জন্য রেগে ছিল। তখনই তার কাছে ইন্দ্র আসে এবং তাকে তার চোখ বন্ধ করতে বলে। রীতিও চোখ বন্ধ করলে ইন্দ্র তার জন্য কিনে আনা ওই উপহারটি তাকে দেয়। রীতি তো এই উপহারটি পেয়ে অনেক বেশি খুশি হয়, কারণ এই নেকলেসটি সে কয়েকদিন আগে একটি জুয়েলারি শপে পছন্দ করেছিল, কিন্তু সেটি সোল্ড আউট হয়ে যায়, তাই সে সেটা আর কিনতে পারেনি। তবে এখন সেই একই নেকলেস ইন্দ্র তার জন্য এনেছে, তাই তো সে অনেক খুশি। তো এরপরই ইন্দ্র আবারও তাকে চোখ বন্ধ করতে বলে এবং তার জন্য আনা সেকেন্ড গিফটটা তাকে দেখায়, আর সেটি ছিল একটি সুন্দর ফুলের গাছ। এটা দেখেও রীতি অনেক খুশি হয়। তো এরপরই আমাদেরকে কয়দিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে রীতি এবং তার বন্ধু সায়নী মিলে অফিসের কাজে কলকাতার বাইরে গিয়েছিল। তখনই হোটেল রুমে হঠাৎ করেই পা পিছলে রীতি সাথে সাথে পড়ে যায়। এরপরই তার ব্লিডিং হতে থাকে। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, তাই দ্রুত সায়নীর সাথে মিলে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়েই সে একজন গাইনি ডক্টরের কাছে আসে এবং তাকে বলে যে তার 2 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, আর তার ধারণা সে প্রেগনেন্ট। কিন্তু এখন তো সে পড়ে গিয়ে তার ব্লিডিংও শুরু হয়ে গেছে, তাই ডক্টর যেন ব্যাপারটা একটু দেখে। ডক্টর তখন তার থেকে সবটা শোনার পর এবং বিভিন্ন টেস্ট করার পর তাকে এটা জানায় যে সে তো প্রেগনেন্ট ছিলই না, ব্লিডিংটা হরমোনাল কারণে হয়েছে, আর তাছাড়া পিরিয়ড বিভিন্ন কারণেই মিস হতে পারে, আর সেলফ টেস্টেও মাঝে মাঝে ভুল তথ্য আসতে পারে। তো সবটা জানার পরে রীতি বাসায় আসলে সবাই তো তখন তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, কারণ সবাই জানতো রীতির বাচ্চা হবে। কিন্তু তখনই রীতি সবাইকে সবটা জানায়
যে সে তো প্রেগনেন্ট ছিলই না, ডাক্তার তাকে সবটা বলেছে। কিন্তু ইন্দ্র তো তার কথাই বিশ্বাস করতে চায় না। সে এটাই বলতে থাকে যে রীতির কেয়ারলেস বিহেভিয়ারের জন্য তার মিসক্যারেজ হয়েছে। কিন্তু রীতি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই না, ডাক্তার তাকে বলেছে সে প্রেগনেন্ট ছিল না, তাহলে মিসক্যারেজের কথা কোত্থেকে আসছে। তবে ইন্দ্র তো কিছুতেই কিচ্ছু বুঝতে চায় না। সে বারবার রীতিকে অন্যান্য ডক্টরের কাছে যে টেস্ট করাতে বলে। রীতি বলে সে তো দিল্লিতে ডাক্তার দেখিয়েছে, কলকাতায় এসেও ডাক্তার দেখিয়েছে, দুজনই একই কথা বলেছে, তাহলে সে আবার কেন ডাক্তার দেখাতে যাবে। কিন্তু ইন্দ্র বলে যে না, তার অন্য ডাক্তারও দেখানো উচিত, তার মনে হচ্ছে রিপোর্টে ভুল এসেছে। রীতি তো এইসব কথা শুনতে শুনতে একদিন ইন্দ্রকেও বলতে থাকে যে বাচ্চা হওয়ার জন্য তো শুধু তার সুস্থতার দরকার নেই, তার সাথে সাথে ইন্দ্রেরও সুস্থতার দরকার আছে, তাই তাদের দুজনকেই একবার ডক্টর দেখানো উচিত। এই কথা শুনেই ইন্দ্র বলতে থাকে যে কেন, তাকে কেন ডাক্তার দেখাতে হবে, সে তো আর কেয়ারলেসলি মিসক্যারেজ করেনি, তাই না, সে করেছে। রীতি তখন আবারও তাকে বলে যে তার মিসক্যারেজ হয়নি, সে প্রেগনেন্ট ছিলই না, আর কত টেস্টের রেজাল্ট দেখলে সে তাকে বিশ্বাস করবে। ইন্দ্র তখন তো তার কথাতেই অটুট থাকে যে তার কোনো টেস্ট করাতেই হবে না। রীতি তো তার এইসব কথাবার্তার ব্যবহার দেখে অনেক বেশি রেগে যায়। ইন্দ্র তখন একটু শান্ত হয় আর রীতির হাত ধরে এবং তার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমাও চায়, আর তাকে টেস্টটা আর একবার করিয়ে নিতে বলতে থাকে। রীতি তখন এই কারণে বেশ মন খারাপ করে বাইরে এসে বসে। সে তো ইন্দ্রর এই ব্যবহার মেনেই নিতে পারছিল না। তখনই রীতির কাছে আসে আরতি, আর তার মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। রীতি তখন তাকে সবটা খুলে বলে আর বলে যে সে এখন ইন্দ্রকে ডাক্তার দেখানোর জন্য বলছে, কিন্তু সে তো দেখাতে রাজি হচ্ছে না, সমস্যা তো তারও থাকতে পারে। এই কথা শুনে আরতিও বলতে থাকে যে কেন, ইন্দ্র কেন ডাক্তার দেখাবে, এসব কথা তো ছেলেদের বলাও যায় না, কারণ এই সব কথা শুনলে তাদের ইগো হার্ট হয়। সে তো কখনো তার ছেলেকে এটা বলতেও পারবে না। এমন না যে সে তার ছেলের সাইড নিয়ে এগুলো বলছে, সে শুধু রীতির ভালোর জন্যই বলছে। তাই রীতি যেন আরেকবার ইন্দ্রকে সাথে নিয়ে ডাক্তারটা দেখিয়ে নেয়, তার টেস্টটা করিয়ে নেয়, যাতে করে ইন্দ্রর মনেও শান্তি লাগে। রীতিও তখন এসব নিয়েই ভাবতে থাকে। এরপরই দেখানো হয় সে তার অফিসে যায়, সেখানে তার সাথে সায়নীর দেখা হয়। সায়নীকে সেই ইন্দ্রর ব্যাপারে জানায়। সায়নী তখন তাকে বলতে থাকে যে ইন্দ্রর ডাক্তার দেখাতে কি সমস্যা, এদিকে তার পুরুষত্বের উপর কোশ্চেন করা হচ্ছে, এটা তো একটা নর্মাল বিষয়, তার কোনো সমস্যা থাকলে তো সে ডাক্তারের কাছেই যাবে, তাই না, এটা এত রিয়াক্ট করারই বা কি আছে, সেটা তো সে বুঝতে পারছে না। রীতি তখন তাকে এসব কথা বলতে মানা করে, কারণ সে এসব আর নিতে পারছিল না, তার ভালোই লাগছে না। তখন সায়নী বলে আচ্ছা ঠিক আছে, এই কথা বাদ, তবে আজ সন্ধ্যায় কিন্তু তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তার সেই কথা মনে আছে তো। সায়নী আরো বলে যে আজ সে তার সাথেই যাবে, কিন্তু তখনই সায়নীর একটি ইম্পর্টেন্ট কাজ চলে আসে, এর জন্য সে আর রীতির সাথে যেতে পারে না। সায়নীর কাছে এই কথা অভিও শুনতে পায়, তাই সে রীতিকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসে। এরপরই ডাক্তারের সাথে দেখা করলে ডাক্তার প্রাইভেট কথা বলার জন্য অভিকে একটু বাইরে যেতে বলে। আর এরপর সে রীতির রিপোর্ট দেখে তাকে জানায় যে রীতির মিসক্যারেজ হয়নি, তাছাড়া তার হেলথও একদম ভালো আছে, সে বাচ্চা নেওয়ার জন্য একদম পারফেক্ট। কিন্তু একটি বাচ্চা নেওয়ার জন্য তো হাজবেন্ড ওয়াইফ দুজনকেই হেলদি থাকতে হয়, যার জন্য তার হাজবেন্ডেরও টেস্ট করাতে হবে। তাছাড়া এখনকার সময়ে এসেও যদি কারো বাচ্চা না হয় তাহলে মেয়েদেরকেই দোষারোপ করা হয়, তাই তাদের দুজনকেই টেস্ট করাতে হবে। তো এরপরই রীতি বাইরে আসলে অভি তাকে চা খাওয়ানোর জন্য নিয়ে যায়। রীতি তখন তাকে ডাক্তার কি কি বলেছে সেই সবকিছু জানায়। সে বলে যে ডাক্তার তো ইন্দ্রকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বলেছে এবং তার টেস্ট করানোর জন্যও বলেছে। রীতির তো কোনো সমস্যাই নেই, সে বাচ্চা নিতে পারবে। তো এটা শুনে অভি অনেক খুশি হয়। তখন রীতি তাকে বলতে থাকে যে তার খুব গিল্টি ফিল হচ্ছে, কারণ সে বারবার তার বিষয়গুলোর সাথে অভিকে ইনভলভ করছে, বারবার তাকে কল করে বিভিন্ন হেল্প চাচ্ছে। অভি তখন তাকে বলে যে তার এতে কোনো সমস্যা নেই, বরং তার কোনো কাজে আসতে পারলে অভির তো অনেক বেশি ভালো লাগে। তো তার সাথে কথা বলা শেষেই রীতি বাসায় ফিরে আসে। এরপরই রাতে সে তার বেডে বসে কি করবে বা ইন্দ্রকে কিভাবে বলবে তাই চিন্তা করতে থাকে। তখন ইন্দ্র রুমে আসলে সে তাকে ভালো মতো বুঝিয়ে বলে যে সে তো তারা এখন পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য যা কিছু করতে বলেছে সব কিছু করেছে, অনেকগুলো ডাক্তার দেখিয়েছে, যত প্রকার টেস্ট দিয়েছে সব করিয়েছে এবং পিসিমার বলা পুজোও করিয়েছে, সে কোনো কিছুই বাদ দেয়নি।
আর সবকিছু শেষে এটাই জানা গেছে যে তার কোনো সমস্যা নেই। তাহলে এখন ইন্দ্র শুধু তার জন্য একটাবার ডাক্তারের কাছে যাক, একটাবার সে টেস্ট করাক, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সে আরো বলে যে এতদিন তো বাচ্চা হওয়ার জন্য তারা একসাথে চেষ্টা করেছে, তাহলে বাচ্চা না হলে কেন শুধু দায়ভার রীতির উপরেই চাপিয়ে দেয়া হবে? আর ইন্দ্র যদি কোনো সমস্যা ধরাও পড়ে তারও তো চিকিৎসা রয়েছে। তবে রীতির এসব কথা শুনে তো ইন্দ্র খুবই রেগে যায় আর বলতে থাকে যে বারবার এই এক কথা, তার তো কোনো সমস্যা নেই, সেটা সে খুব ভালো করেই জানে। রীতি তখন তাকে বলে যে সে কি ডাক্তার, সে কিভাবে এতটা শিওর হয়ে বলছে যে তার কোনো সমস্যা নেই? ইন্দ্র তখন বলে যে সে তো তার সাথে থেকেছে, কখনো কি কোনো সমস্যা বলে মনে হয়েছে? হয়নি তো, তার মানে তার মধ্যে কোনো সমস্যাই নেই। তো তারা এগুলো নিয়ে তর্কাতর্কি করতে থাকে। তখনই সেখানে আরতি চলে আসে। সে এসেই তাদের দুজনের মন খারাপ দেখে তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে রে তোদের? রীতি তখন তার কাছে তার সবগুলো রিপোর্টস এনে দেখায় আর তাকে বলে যে এখানে সে আজ পর্যন্ত যতবার টেস্ট করিয়েছে সবগুলোর রিপোর্ট আছে। সব রিপোর্টের মাধ্যমে এটাই জানা গেছে যে সে মা হতে পারবে, তার কোনো সমস্যা নেই। তাতেও যদি তারা বিশ্বাস না করে তাহলে সে আরো 10 বার টেস্ট করাতে রাজি আছে। কিন্তু সমস্যাটা তার ছেলের মধ্যেও তো থাকতে পারে, তাহলে সে কেন একটা টেস্ট করাতে পারবে না? তো পরদিন সকালেই রীতি জানালার কাছে মন খারাপ করে বসে থাকে। সে তার আর ইন্দ্রর কাটানো সময়গুলোর কথাই বারবার ভাবতে থাকে যে কত খুশি ছিল তারা, কিন্তু এখন সামান্য একটা কারণে ইন্দ্র তার থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। এই সব কিছু ভেবেই তার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তো এরপরই ইন্দ্র ঘুম থেকে ওঠে আর রীতিকে বলতে থাকে যে সে সারা রাত ধরে ভেবেছে যে তাদের সমস্যার সমাধান হলো ভালো কিছু ভাবা। তারা যদি পজিটিভ চিন্তা করে যে তাদের দুজনের কিচ্ছু হয়নি, তখন আর কোনো সমস্যা থাকবে না। রীতি তখন তাকে বলতে থাকে যে রীতিকে ডাক্তার জানিয়েছে যে তার কোনো সমস্যা নেই, এর জন্য ইন্দ্র তা বিশ্বাস করছে। কিন্তু ইন্দ্রর ক্ষেত্রে সে জানে যে তার কোনো সমস্যা নেই, ডাক্তার না দেখিয়েই সে এটা কিভাবে বলতে পারে? এসব বলেই সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আলমারি থেকে নিজের কাপড় চোপড় বের করতে থাকে আর ব্যাগে ভরতে থাকে। কিন্তু ইন্দ্র যখন তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে কোনো সিন ক্রিয়েট করতে মানা করে, রীতি তো তখন তার কোনো কথাই শোনে না আর তাকে বলে যে সে তার বাবার বাসায় চলে যাচ্ছে। এখানের এত কিছু সে আর নিতে পারছে না, তাই কিছুদিন সে একটু শান্তিতে থাকতে চায়। ইন্দ্র যেন মোটেই তাকে ডিস্টার্ব না করে এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে আরতিকে দেখানো হয়। সে অঙ্কিতার সাথে ইন্দ্র আর রীতির সমস্যাটা নিয়ে আলোচনা করে আর সে সেখানে ইন্দ্রর পক্ষটা একটু হলেও নিচ্ছিল। তখনই অঙ্কিতা তাকে বলে যে রীতির জায়গায় যদি অঙ্কিতা থাকতো তাহলে তো আরতি তার পক্ষে হয়েই কথা বলতো, আর এখন বউয়ের ক্ষেত্রে তা উল্টো হয়ে গেল। আর তাছাড়া রীতি তো ঠিকই বলেছে, তার সাথে সাথে ইন্দ্ররও টেস্ট করানো উচিত। আরতি তখন বুঝতে পারে না যে সে কি করবে। তো এরপরই ইন্দ্রকে দেখানো হয়। সে তো অনেক কষ্ট পাচ্ছিল। তখনই তার ফোনে কল আসে। সে তো ভাবে রীতি কল করেছে, তাই অনেক বেশি এক্সাইটেড হয়ে কলটি ধরতে যায়, কিন্তু দেখতে পায় যে না, তাকে তো পিয়া কল করেছে আর পিয়া সেই হেল্প করার বদলে আজ তার সাথে দেখা করতে চায়। এদিকে রীতিকে দেখানো হয় সে তার অফিসে ছিল। তার মনের মধ্যে অনেক কথা চলার কারণে সে কোনো কিছুতেই ঠিক করে ফোকাস করতে পারছিল না। এর জন্য সে তার মনটা ঠিক করার জন্য তার বাবা মাকে কল করে এবং তাদেরকে বলে যে আজ তারা বাইরে কোথাও খেতে যাবে। তো এরপরই তারা একটা রেস্টুরেন্টে পুরো পরিবার মিলে খেতে যায়। অন্যদিকে ইন্দ্রকে দেখানো হয় সেও পিয়ার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য যায়। সেখানে তারা খাবার খাচ্ছিল। তখনই সে পিয়ার কাছে জানতে চায় যে মেয়েরা কেমন ছেলেদেরকে ভালোবাসে, যারা স্ত্রীর বশে থাকে নাকি যারা স্ত্রীকে ডমিনেট করে। পিয়া তখন তাকে বলে যে এই ব্যাপারটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এই দুইটা জিনিসেরই একটি ব্যালেন্স থাকা উচিত। ইন্দ্র তখন পিয়ার কাছে জানতে চায় যে তার কাছে ইন্দ্রকে এই দুই টাইপের মধ্যে কোন টাইপের বলে মনে হয়। প্রিয়া তখন তাকে ব্যঙ্গ করে বলতে থাকে যে সে কেমন টাইপের এটা জানার সৌভাগ্য তো তার হয়নি, কিন্তু তার বউ এই জিনিসটার উত্তর খুব ভালোভাবে দিতে পারবে। এরপরই রীতিকে দেখানো হয় সে তার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে তারা বেশ মজা করতে থাকে। কিছু সময়ের জন্য তো রীতি তার সব স্ট্রেস ভুলে গিয়েছিল। তো এরপরই খাওয়া দাওয়া শেষে তারা যখন রেস্টুরেন্ট থেকে চলে আসবে, তখনই রীতির মা রেস্টুরেন্ট থেকে বাইরের রাস্তায় তাকালে সেখানে ইন্দ্র আর পিয়াকে একত্রে দেখতে পায়। তারা বেশ কাছাকাছি ছিল, কিন্তু সে তখন রীতিকে এ ব্যাপারে কিছুই জানায় না। সে আসলে তাকে এ ব্যাপারে কিভাবে জানাবে সেটাই বুঝতে পারছিল না, কিন্তু কোনোভাবে তো এই ব্যাপারটা রীতির কানে দিতেই হবে। তো এরপর সন্ধ্যাবেলায় রীতি অফিস থেকে বাসায় ফিরলে তার মা তার কাছে যায়
এবং তাকে জানায় যে গতকাল রাতে সে ইন্দ্র আর পিয়াকে একসাথে দেখেছে। কিন্তু রীতি তখন এই বিষয়টাকে অতটা গুরুত্বই দেয় না। সে বরং তার মাকে বলে যে একটি ছেলে মানুষের মেয়ে বন্ধু থাকতেই পারে, আর তার সাথে একটু বের হলে তাতে তার কোনো সমস্যা নেই, এটা তো খুবই স্বাভাবিক। তো এরপর দেখা যায় রীতি তার মা বাবার বাসায় আছে জেনে অভি তার সাথে দেখা করতে আসে। তারা তখন একসাথে গল্প করতে থাকে, কিন্তু সেই সময়ই কথার মধ্যে রীতির একটা কথা মনে পড়ে যায় যে তার কাছে তো আরতির এই মাসের ওষুধ রাখা ছিল, যেটা সে তাকে দিয়ে আসতে ভুলে গেছে। এর জন্য তাকে এখনই সেই বাড়িতে যেতে হবে। অভি তখন তাকে ড্রপ করে দেওয়ার কথা বললে রীতি তাকে বলে যে সে একটু চেঞ্জ করে আসছে, তারপরই তারা বের হবে। তো রীতি চেঞ্জ করতে চলে গেলে রীতির মা অভিকে বলে যে সে যেন এরকম পরিস্থিতির মধ্যে রীতির শ্বশুর বাড়িতে না যায়। তার কথা শুনে অভি অনেক বেশি কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। তবে সারাটা রাস্তা সে এই নিয়েই ভাবতে থাকে। আর এইদিকে রীতিও তখন তার আর ইন্দ্রর একসাথে কাটানো সেই সুন্দর সময়গুলোর কথা মনে করতে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে। যাক, তো এরপরই তারা সেখানে গিয়ে পৌঁছায় আর রীতি দ্রুত বাসার মধ্যে আসে। রীতি তখন আরতির রুমে যেতে গেলে আরতিকে সেই পিসিমার সাথে কথা বলতে শোনে। সে তার সাথে রীতি এবং ইন্দ্রর ব্যাপারেই কথা বলছিল। আরতি বলতে থাকে যে সে আর ইন্দ্র দুজনই রীতিকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে, তাই বলে এটা না যে রীতি যা না তাই বলবে। রীতি বলছে তার ছেলের নাকি সমস্যা আছে, তার সুস্থ ছেলের কিভাবে কোনো সমস্যা থাকতে পারে? তার তো মনে হয় রীতির রিপোর্টগুলো কোনোভাবে ভুল। তখন পিসিমা তাকে আবারও রীতির জন্য ষষ্ঠী পুজোর ব্যবস্থা করতে বলে। এছাড়াও আরতি আরো বিভিন্ন কথা বলতে থাকে। রীতির কাছে তখন তার এত বছরের চেনা মানুষগুলোকেও অচেনা লাগতে থাকে, কিন্তু সে তো চুপ করে অন্যায় সহ্য করার মেয়ে না। তাই সে আরতিকে বলে যে এতদিন তো তার কাজ, ব্যস্ততা, জীবনযাপন সবকিছু তাদের কাছে খুব ভালো বলে মনে হয়েছে, আর আজ সে তার ছেলেকে শুধুমাত্র একটি টেস্ট করাতে বলেছে বলে তার সব ভালোগুলো মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে গেল। সে আরো বলে যে তার রিপোর্টগুলো ভুল না, কারণ সে একবার না বহুবার টেস্ট করিয়েছে, বিভিন্ন জায়গা থেকে করিয়েছে। প্রত্যেকবারই রিপোর্ট ভুল আসার কোনো স্কোপ নেই। তাছাড়া সুন্দর স্বাস্থ্যবান হওয়ার সাথে মেল হেলথ ইস্যুর কোনো সংযোগ নেই। আর আবারও যদি ষষ্ঠী পুজো করতে হয় তাহলে সে যেন তার আর ইন্দ্র দুজনের জন্যই করে। সমস্যা তার ছেলের মধ্যে থাকলে পুজো তো তাকেও করতে হবে, তাই না? এটা বলেই রীতি সেখান থেকে উপরে চলে আসে তাদের রুমে। সেখানে যেই সে তার আর ইন্দ্রর ছবি দেখতে থাকে, তখনই সে বারান্দায় গেলে দেখতে পায় ইন্দ্র মাতাল হয়ে বাড়িতে ফিরছে এবং তার সাথে তখন পিয়াও ছিল। এসব দেখেও তখন সে কিছুই বলে না। এর পরদিনই রীতি তার অফিসে যায়। তখন সায়নী তাকে বলে যে সে আগের দিন ইন্দ্র আর পিয়াকে একসাথে একটি রেস্টুরেন্টে গিয়ে ড্রিঙ্ক করতে দেখেছে। রীতি তখন তাকে বলে যে সে আসলে এগুলো নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না। রীতি এখন শুধু এটা বুঝতে পারছে না যে সে ইন্দ্র এবং তার বাড়ির লোকের ব্যবহার আর কতদিন সহ্য করতে পারবে। তো এরপরই দেখানো হয় রীতির অফিসের বাইরে ইন্দ্র এসে দাঁড়িয়ে থাকে। সেখানে রীতির রাগ ভাঙানোর জন্যই এসেছিল, কিন্তু যখন রীতি তার সাথে কথা বলার জন্য তার গাড়িতে ঢোকে তখনও ইন্দ্র একই কথাই বলতে থাকে। সে এখনো মেনে নিতে পারছে না যে তার কোনো সমস্যা থাকতে পারে, আর সে এটাই বলতে থাকে যে তার টেস্ট করানোর কোনো দরকার নেই। তখনই তার আর রীতির মধ্যে এই বিষয় নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রীতি তো আর সহ্যই করতে পারে না, তাই সে রাগ করে গাড়ি থেকেই বেরিয়ে যায়। ইন্দ্র তাকে আটকাতে যাবে, কিন্তু তখনই তার কাছে পিয়ার মেসেজ আসে এবং সে তাকে তার সাথে দেখা করতে বলে। ইন্দ্রও রাতের বেলা পিয়ার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে ইন্দ্র তো শুধু বারবার রীতির কথাই বলছিল, তাই তো পিয়া তার উপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তাই সে রেগে গিয়ে ওখান থেকেই চলে যায়, আর ইন্দ্র একাই বসে থাকে। তো এরপর আবারও রীতিকে দেখানো হয়। তার কাছে তার বন্ধু সায়নী আসে এবং তাকে বলে যে তাদের আরেকজন কলিগ জয় তাকে আগের দিন রাতে কল করে বলেছে যে সেও নাকি ইন্দ্রকে পিয়ার সাথে একটি বারে দেখেছে, আর তাদেরকে দেখে মোটেই মনে হচ্ছিল না যে তারা সাধারণ কোনো বন্ধু। বন্ধুর থেকে একটু বেশিই মনে হচ্ছিল। তাই সায়নী রীতিকে এই ব্যাপারে একবার ইন্দ্রর সাথে সরাসরি কথা বলার জন্য বলে। সে আরো বলে যে ইন্দ্রর এটা জানা উচিত যে রীতির অবর্তমানে সে যা কিছু করছে তা রীতির কান পর্যন্ত ঠিকই পৌঁছে যাচ্ছে। রীতি সবটা জানে। তো সায়নীর এসব কথা শুনে রীতি তাকে বলতে থাকে যে তার সাথে ঝামেলা হচ্ছে দেখে ইন্দ্র যদি সাময়িক শান্তির জন্য পিয়ার কাছে যায় তাহলে তার আর এই ব্যাপারে কিছুই বলার নেই, কিন্তু এর জন্য সে নিজের ডিগনিটি নষ্ট করে অন্য কারো কাছে ইন্দ্রকে ছোট করতে পারবে না। এটা তার রুচির বাইরে। তো এরপরই দেখানো হয় সেদিন রাতে ইন্দ্র অনেক বেশি ড্রিঙ্ক করে রীতির বাসায় চলে আসে
তার সাথে কথা বলার জন্য। রীতিও তখন তার সাথে কথা বলতে রাজি হয়, কিন্তু প্রথমে তারা ভালোভাবে কথা বলতে থাকলেও কিছুক্ষণ পরই দেখা যায় আবারও একই আলোচনা চলে আসে। রীতি ইন্দ্রকে টেস্ট করার জন্য বোঝাচ্ছে, আর ইন্দ্র তার কোনো সমস্যা নেই সেটা নিয়ে রীতিকে বোঝাচ্ছে, কিন্তু তারা কেউই তাদের কথা বোঝার চেষ্টা করছে না। এর মধ্যেই হঠাৎ করে ইন্দ্র রীতির কাছে আসতে চায় এবং তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু রীতি তখনই তাকে বাধা দেয় এবং তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কারণ ইন্দ্র সেই সময় মোটেই স্বাভাবিক অবস্থায় ছিল না। ইন্দ্র তখন নিজেকে কিছুটা স্বাভাবিক করার জন্য ওয়াশরুমে চলে যায়, আর তখনই তার ফোনে পিয়ার মেসেজ আসে। রীতিও এটা খেয়াল করে এবং তখনই সে ইন্দ্রর ফোন থেকে তার আর পিয়ার মেসেজগুলো পায় আর সেগুলো পড়তে থাকে। আর এসব দেখে রীতি খুব ভালোভাবেই বুঝতে পারে যে বাইরের লোকেরা ইন্দ্র আর পিয়ার ব্যাপারে যা বলছে তা আসলে মিথ্যে নয়। এটা বুঝতে পেরেই তার অনেক কষ্ট হয়, তাই সে সেখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। সে ইন্দ্রকে কিছুই বলতে পারে না তখন। তো এরপরই ইন্দ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে সেখানে তার ফোন পড়ে থাকতে দেখতে পায়, আর এটা দেখেই সে বুঝতে পেরে যায় যে রীতি তার আর পিয়ার মেসেজ পড়ে নিয়েছে। এটা দেখেই তো সে বুঝতে পারে না সে এখন কি করবে। তবুও নিজেকে সামলে নিয়ে সে রীতির সাথে এ ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু রীতি তো তার সাথে কোনো কথা বলতেই রাজি ছিল না, তাই সে তাকে সেখান থেকে এক্ষুনি চলে যেতে বলে। ইন্দ্রও তো তখন সেখানে আর কিচ্ছু বলতে পারে না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। তবে তার প্রচন্ড মানসিক চাপ হচ্ছিল, সে এসব কোনো কিছুই নিতে পারছিল না। সে কি করবে আর না করবে কিছুই বুঝতে পারছিল না। কিভাবে তাদের ভিতরে সবটা ঠিক হবে তাও তার জানা ছিল না, কিন্তু তখনই সে ঠিক করে যে সে তার টেস্ট করাবে। যার জন্য এত সমস্যা হচ্ছে সে এবার এটা করেই ছাড়বে, আর এর জন্য সে একা একাই সেই রাতের বেলা হসপিটালে চলে আসে। এরপরে রিসেপশনে থাকা একটি মেয়েকে সে তার টেস্ট করানোর কথা বলতে যায়, কিন্তু তখনই তার মনে হতে থাকে যে সে হয়তো এটা করার মাধ্যমে তার পুরুষত্ব হারাচ্ছে। এই কথা মনে করেই সে অনেক বেশি ঘাবড়ে যেতে থাকে, তাই তখন আর তাদের কিচ্ছু না বলে সেখান থেকে দ্রুত বাইরে চলে আসে। এভাবে সে টেস্ট করাতে গিয়েও টেস্ট করাতে পারে না। তো এর পরদিনই দেখানো হয় যে ইন্দ্রদের বাসায় তার বোন অঙ্কিতা এবং তার হাজবেন্ড নীলাঞ্জন আসে। তারা এসে ইন্দ্র এবং রীতির সমস্যার ব্যাপারে জানতে পারে। অঙ্কিতা তো অবশ্য আগে থেকেই জানতো, কিন্তু এখন নীলাঞ্জনও এই ব্যাপারে জেনে যায়। তখনই অঙ্কিতা এবং নীলাঞ্জন দুজন মিলেই ইন্দ্রকে বলে যে তারা আসলেই টেস্ট করিয়ে নেওয়া উচিত। এটা তো অনেক কঠিন কোনো বিষয় না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এসব টেস্ট যদি রীতি করাতে পারে তাহলে সে কেন পারবে না? বাচ্চা নিতে হলে তো দুজনেরই ফিট থাকা প্রয়োজন। যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটারও ট্রিটমেন্ট আছে, তবে আগে তো সমস্যাটা খুঁজে বের করতে হবে, তাই না? তো একটা টেস্ট করালে কি এমন প্রবলেম হয়ে যাচ্ছে তার? আর যেহেতু সব টেস্ট রিপোর্ট ক্লিয়ারলি বলছে যে রীতির কোনো সমস্যা নেই, তাই সময় থাকতে থাকতেই ইন্দ্রর ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। ইন্দ্রও তখন তাদের কথা শুনে এই ব্যাপারে ভাবতে থাকে। এরপর দেখা যায় সে অফিসে অনেক রাত করে থেকে ইন্টারনেটে এই সব টেস্ট করানোর ব্যাপারেই সার্চ করতে থাকে। তার মাথায় তো সারাক্ষণ এইসবই ঘুরছে। এরপর সে অনেক রাত করেই বাসায় ফিরে আসে। তখন আরতি তাকে বলে যে রীতি যখন এত করে বলছে তখন তার টেস্ট করিয়ে নেওয়া উচিত। সে জানে তার ছেলের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও এই অশান্তি মেটানোর জন্য রীতির কথা মতো তার এটা করা উচিত। এতে তো আর সে ছোট হয়ে যাচ্ছে না। সে আরো বলে যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে কাউকে না কাউকে তো মাথা ঝোঁকাতেই হয়, আর যেহেতু রীতি তার সিদ্ধান্তে অটুট আছে তাই এবার না হয় ইন্দ্রই একটু মাথা ঝোঁকালো, এতে কি এমন যায় আসলো। ইন্দ্র তখন তার মাকে কিচ্ছু না বলে সেখান থেকে তার রুমে চলে যায়। আরতি তো তখন ভয় পেতে থাকে এটা ভেবে যে এভাবে চলতে থাকলে তো রীতি এবং ইন্দ্রর মধ্যে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যাবে। ছেলে বউয়ের সম্পর্ক তার সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছিল না। তার অনেক কষ্ট হচ্ছিল। তো এর পরদিনই আমাদেরকে রীতিকে দেখানো হয়। সে তার অফিসে সায়নীর সাথে ছিল। তখন রীতি সায়নীকে বলতে থাকে যে সে এটা কখনো কল্পনাও করেনি যে তাদের ঝামেলা থেকে বাঁচার জন্য ইন্দ্রকে পিয়ার কাছে শেল্টার নিতে হবে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। তো তারা এটা নিয়ে কথা বলছিল, তখনই রীতির কাছে আরতির কল আসে। সে রীতিকে জানায় যে হঠাৎ করেই তার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। রীতি তো এই কথা শুনেই খুব ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে আরতির কাছে আসে। তো কিছুক্ষণ চিকিৎসার পরেই আরতি কিছুটা সুস্থ অনুভব করে। রীতি তখন তার কাছে গিয়ে বসে। আরতি তাকে বলে যে তাদের দুজনের এই ঝামেলার মধ্যে আরতি অনেক বেশি একা হয়ে গেছে। সে তো মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছে, যার জন্যই তার আজকে এই অবস্থা। সে এসব আর নিতে পারছে না।
তো এসব কথা শেষেই রীতি আরতির কাছে জানতে চায় যে ইন্দ্র কখন আসবে। আরতি জানায় যে ইন্দ্র তো বলেছে সে আজ বাসায় ফিরবে না, সে নাকি তার কোন বন্ধুর বাসায় আজকে রাতটা থাকবে। এই কথা শুনেই তো রীতির আর বুঝতে বাকি থাকে না যে ইন্দ্র কোন বন্ধুর কাছে থাকবে। এই কথাটা শুনে আজ রীতির অনেক বেশি খারাপ লাগে। সে তো ভাবতেও পারেনি ইন্দ্র এমন কিছু করবে। তবে এই সব কথা সে আর আরতিকে বলে না, কারণ এমনিতেই তাদেরকে নিয়ে টেনশনে অবস্থা খারাপ। তার মধ্যে এই কথা বললে সে না জানি আরো কত টেনশন করবে। তো এরপরই সে তার রুমে চলে যায় আর সবকিছু হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। এরপরই সে একটু আলমারিটা দেখলে সেখানে কিছু টেস্টের রিপোর্ট দেখতে পায়। আর এটা দেখেই তো সে অবাক হয়ে যায়, কারণ এটা তো ছিল ইন্দ্রর রিপোর্ট। আর সেই রিপোর্টে খুব পরিষ্কারভাবেই লেখা ছিল যে ইন্দ্র কখনো বাবা হতে পারবে না। এসব দেখে তো রীতি অনেক বেশি অবাক হয়ে যায়। সে তো এটা মেনেই নিতে পারছিল না যে ইন্দ্র টেস্ট করানোর পরেও কাউকে কিচ্ছু জানায়নি, কারণ এই টেস্টটা যে তার ফেভারে যায়নি, এর জন্য সে সবার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছে। এমনকি সে তো রীতিকেও জানানোর প্রয়োজন মনে করেনি। রীতির এই ব্যাপারগুলো অনেক বেশি খারাপ লাগে, তাই সে তখন সেই টেস্ট পেপারগুলোর উপরে তাদের বিয়ের কার্ড চাপা দিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে সে ওই রিপোর্টগুলোর ছবি তুলে নিয়েছিল আর তার ডক্টরকেও পাঠিয়ে দিয়েছিল, যাতে করে সেই বিষয়টা আরো একবার কনফার্ম করতে পারে। রিপোর্ট দেখে ডক্টর রীতিকে ফোন করে আর তাকে জানায় যে সে তো ইন্দ্রর এই রিপোর্ট আরো আগেই দেখেছে। ইন্দ্র তো তার কাছেই গিয়েছিল। ইন্দ্রর পক্ষে তো বাবা হওয়া প্রায় অসম্ভব। রীতি তো তখন এসব শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তাছাড়া সে অনেক বেশি কষ্টও পায়। ইন্দ্র কখনো বাবা হতে পারবে না, এর থেকেও যেই জিনিসটা তাকে বেশি কষ্ট দিতে থাকে তা হলো ইন্দ্র রীতির উপর দিয়ে এত ঝড় যাওয়ার কথা জেনেও তার থেকে পুরো সত্যিটা লুকিয়ে গেছে। কাউকেই তার এই সমস্যার কথা জানায়নি। সবাই তো রীতিকেই কথা শুনিয়ে গেছে, অথচ মূল সমস্যাটা তো ইন্দ্ররই। তো এই সব কিছু ভেবে চিনতে রীতি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে আর কোনো কিছু নিতে পারছিল না, তাই সে তার ইমোশনাল সাপোর্টের জন্য অভিকে কল করে আর তার সাথে তাকে দেখা করার জন্য বলে। অন্যদিকে তখন দেখানো হয় যে ইন্দ্র সেদিন সত্যি পিয়ার বাসাতে যায় আর পিয়াও তাকে বেশ ভালোভাবে ওয়েলকাম জানায়। তো আবারও আসি রীতি এবং অভির কাছে। রীতি তখন অভিকে বলতে থাকে যে সে হয়তো অভিকে নিজের প্রয়োজনে স্বার্থপরের মতো ব্যবহার করছে। অভি জানে যে সে রীতির কাছ থেকে কিছুই পাবে না, কিন্তু তবুও তার সব ভালো খারাপ সময়ে সে তার পাশে থাকার চেষ্টা করে। তবে আজ অভি তার মধ্যে অনেক দিন ধরে জমে থাকা রাগগুলোকে একেবারে প্রকাশ করে ফেলে। সে বলে যে সে রীতিকে একতরফা ভালোবেসে এসেছে আর এজন্য তার নিজেকে প্রচন্ড অসহায় মনে হয়। তার এই একতরফা প্রেমের জন্য সবসময়ই সবকিছু তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে হয়, কিন্তু কোনো ব্যাপারে কোনো কিছুতে সে কমেন্ট করতে পারে না। তো আজ তারা দুজনেই দুজনের অনেক মনের কথা একে অপরকে শেয়ার করে। আর এভাবে কথা বলতে বলতে রাস্তার পাশে বসে থেকেই রাত থেকে ভোর হয়ে যায়। অভির চোখে ছিল তখন একতরফা প্রেমের কষ্ট এবং রীতির চোখে বিবাহিত জীবনের ব্যর্থতার কষ্ট। তো এরপরে রীতি ইন্দ্রর কথা মনে করে। ইন্দ্র পিয়ার বাড়িতে রাত কাটাতে পারে এটা সন্দেহ করেই রীতি সকাল হতে হতেই পিয়ার বাসার সামনে চলে আসে। আর সেখানে গিয়ে সে সত্যি সত্যিই ইন্দ্রকে দেখতে পায় যে সে সকালবেলা পিয়ার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। একসাথে এতগুলো ঘটনা রীতিকে ভেতর থেকে একদম ভেঙে চুরে দেয়। তার অনেক কষ্ট হয়, কিন্তু সে ইন্দ্রকে কিচ্ছু জানায় না। সে শুধু নিজের সাথে একা কিছু সময় কাটাবে বলে কাউকে কিচ্ছু না জানিয়ে সেই সমুদ্রের পাড়ে চলে আসে, যেই সমুদ্রের পাড়ে ইন্দ্র আর রীতি প্রায়ই আসতো। রীতির স্বপ্ন ছিল যে সে আর ইন্দ্র তাদের সন্তানকে নিয়ে এই সমুদ্রের পাড়ে আসবে আর এখানেই দৌড়াদৌড়ি করবে আর অনেক আনন্দ করবে। এর থেকেই বোঝা যায় রীতির কাছে ফ্রিডম মানে সন্তানহীন হয়ে থাকা না, তার কাছে ফ্রিডম মানে হলো তার সন্তানের সাথে প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে কাটানো। যাক, তো এই সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলাতেই দেখানো হয় রীতি যখন তার রুমে ঘুমিয়েছিল তখনই কেউ একজন তার রুমে এসে নক করে। রীতিও ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখতে পায় যে সেখানে তো ইন্দ্র দাঁড়িয়ে আছে। ইন্দ্রও আসলে বুঝতে পেরেছিল যে কাউকে কিচ্ছু না জানিয়ে রীতি এই এক জায়গাতেই আসতে পারে, তাই সেও এখানে চলে এসেছে।
তো সেখানে এসেই ইন্দ্র রীতির সাথে আর একবার বিষয়গুলো নিয়ে কথা বলতে চায়। এরপর তারা দুজনেই সমুদ্রের পাড়ে চলে যায়। ইন্দ্র তখন রীতিকে বলে যে সে কিছুতেই সাহস করে সবাইকে তার অক্ষমতার কথা জানাতে পারবে না। তাছাড়া এখন তো অনেক আর্টিফিশিয়াল পদ্ধতিতে বাবা মা হওয়া যাচ্ছে, চিকিৎসা ব্যবস্থা তো এখন অনেক বেশি উন্নত, কেউ এ ব্যাপারে কিছু জানতেও পারবে না। ইন্দ্র আরো বলে যে সে চায় না তার অক্ষমতা দুনিয়ার সামনে আসুক, তাই তারা এভাবেই বাচ্চা নিতে পারে। কিন্তু রীতি তো তখন তার প্রস্তাবে রাজি হয় না, কারণ রীতির মনে হয় যে এভাবে যদি তারা সন্তান নেয় তাহলে তার আজীবন এইটা মনে হবে যে এই সন্তান হয়তো ইন্দ্র ভালোবেসে যায়নি, আর তার এটা মনে হবে যে এই সন্তান ইন্দ্রর না, অন্য কারো। তাছাড়া ইন্দ্র শুধু নিজের অক্ষমতা ঢাকার জন্যই আর্টিফিশিয়াল পদ্ধতিতে অন্যের সন্তানকে নিজের বলে চালাতে চাচ্ছে। এটা আর যাই হোক সন্তানকে ভালোবাসা নয়, এটা শুধু ইন্দ্র নিজের অক্ষমতাকে ঢাকতে এবং নিজের ইগো স্যাটিসফাইড করার জন্যই করতে যাচ্ছে। রীতি আরো বলে যে এতদিন ধরে তাদের সন্তান না হওয়ার অপমান শুধুমাত্র রীতিকেই সহ্য করতে হয়েছে, আর এইদিকে ইন্দ্র নিজের সমস্যার কথা জেনেও কখনোই রীতির অপমানের প্রতিবাদ করেনি। আর এখন রীতি সবটা জেনে গেলে সে তার কাছে নতুন প্রস্তাব নিয়ে এসেছে। ইন্দ্র তখন বলতে থাকে যে তার কাছে তার পুরুষত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে এটা কিছুতেই মানতে পারবে না যে পুরো দুনিয়া তার অক্ষমতাকে নিয়ে কথা বলছে। তখন রীতি বলে যে সে যখন অক্ষম না হওয়া সত্ত্বেও সবার অপমান সহ্য করে গিয়েছে সেটা তো কোনো বিষয়ই না, তাই না? আসলে সব এই সমাজের দোষ। এই সমাজে মেয়েদেরকে এটাই শেখানো হয়েছে যে সন্তান না হওয়ার কারণটা স্বামীর হলেও মেয়েদেরকেই সেটির দায়ভার গ্রহণ করতে হবে, কারণ পুরুষ মানুষ তো কখনো তার অক্ষমতার কথা মানবেই না, সমাজও এটা মানবে না, তাই সব দোষ শুধু মেয়েদেরই। কিন্তু রীতির পক্ষে এটি মেনে নিয়ে চুপ থাকা কিছুতেই সম্ভব না। সে প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে একাই লড়াই করবে। আর তাছাড়া রীতি জানে যে ইন্দ্র এখন তার প্রাক্তন পিয়ার সাথে সময় কাটাচ্ছে। ইন্দ্র যে এতটা বেশি দুর্বল সেটা রীতি কখনো ভাবেনি। শেষে কিনা সে পিয়ার সাথে রাত কাটালো। ইন্দ্র তখন রীতিকে বোঝানোর চেষ্টা করলেও রীতি আর তার কোনো কথাই শুনতে চায় না, কারণ তখন রীতির মনে হয় যে শুধুমাত্র ইমোশনাল সাপোর্টের জন্যেও যদি ইন্দ্র পিয়ার কাছে যেয়ে থাকে তাহলেও তো এটাকে চিটিংই বলা হয়। রীতি বলতে থাকে যে ইন্দ্রকে এখন যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় সে সবার সামনে সব সত্যিটা স্বীকার করবে এবং এতদিন ধরে রীতিকে বিনা কারণে যে অপমানগুলো সহ্য করতে হয়েছে তার প্রতিবাদ করবে, আর না হয় তারা এখন থেকে আলাদা থাকবে। ইন্দ্র যদি তার প্রস্তাবে রাজি থাকে তাহলেই যেন সে তার সাথে যোগাযোগ করে। এই বলে সে চলে যেতে থাকে। ইন্দ্র এবং রীতির সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার যেই কষ্টটা সেটা ইন্দ্রকে কাঁদালেও সে তার পুরুষত্বকে বাঁচানোর জন্য রীতির প্রস্তাবে কোনো মতেই রাজি হতে পারে না। আর এভাবেই কেটে যায় 3টা মাস। রীতি আর ইন্দ্র এখনো একে অপরের থেকে আলাদাই থাকছে। তো সে সময় একদিন সিঙ্গেল মাদার হিসেবে রীতি একটি অ্যাডপশন সেন্টারে যায়, আর সেখান থেকে একটা বাচ্চা দত্তক নেয়ার কথা ভাবে। কিন্তু সেই অ্যাডপশন সেন্টারে গিয়ে সে তার এই ইচ্ছার কথা জানালে সেখানকার অথরিটি রীতিকে জানায় যে রীতি অবিবাহিত বা ডিভোর্সি যদি হতো তাহলে সিঙ্গেল মাদার হয়ে বাচ্চা দত্তক নিতে পারত, কিন্তু যেহেতু সে বিবাহিত তাই এক্ষেত্রে বাচ্চা দত্তক নেয়ার জন্য রীতির সাথে সাথে তার হাজবেন্ডের পারমিশনেরও প্রয়োজন হবে এবং তার সাইনও লাগবে। এটাই হলো তাদের নিয়ম। এই কথা শুনেই তো রীতি এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে সে তাহলে এখন কি করবে, কারণ তার কাছে তো এখন 2টো অপশন আছে, হয় সে দত্তক নিতে পারবে না আর না হলে তাকে ইন্দ্রর এগেইনস্টে ডিভোর্স ফাইল করতে হবে। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পের প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। তবে এর পরবর্তীতে রীতি কি করবে? সে কি এখন তার বাচ্চা দত্তক নেয়ার জন্য ইন্দ্রকেই শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিবে? কেমন হতে চলেছে তার জীবনের পরবর্তী লড়াই সেটা তো আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী সিজনে, যা এখনো রিলিজ হয়নি। তবে সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।